ঝুনঝুনপুর নামক গ্রামে মোনা নামে একজন মেয়ে বাস করত। সে তার মা ও ছোট বোন রানীর সঙ্গে থাকত। মোনার মা জান বাজারে ফল বিক্রি করত। এতে যা কয় টাকা ইনকাম হতো এ দিয়ে তাদের সংসার কোনো মতে চলত। একদিন মোনার মা জান বাজার থেকে ফল বিক্রি করে বাড়ি ফিরছিল। রাস্তায় রোড অ্যাক্সিডেন্টের কারণে মোনার মা ঘটনাস্থলে মারা গেল। জানের মৃত্যুর কারণে তার দুই মেয়ে একেবারে এতিম হয়ে গেল। আপু, মা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল? আপু বলো না, আমাকে দেখছি না কেন? রানী, মা কখনো আমাদের কাছে ফিরে আসবে না বোন। মা তো খোদার কাছে চলে গেছে, পরবারে চলে গেছে। আপু, মা কেন আল্লাহর কাছে চলে গেল? ওখানে গিয়ে কি মায়ের মনে নেই আমাদের কথা? রানী, তুমি এভাবে কান্না করো না, মায়ের আত্মা যে কষ্ট পাবে। চলো খাবার খেয়ে নেবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে মোনার বাড়ির সমস্ত খাবার দাবার শেষ হয়ে গেল। আপু, আমার খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে রানী, তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার জিনিস নিয়ে আছি। মোনা রান্নাঘরে গিয়ে দেখলো খাবারের মতো কিচ্ছু নেই। সে মন খারাপ করে বারান্দায় আসলো। হঠাৎ করে তার চোখ পড়লো উঠোনে লাগানো একটি আম গাছের দিকে। আম গাছে অনেকগুলো পাকা পাকা আম ধরে আছে। মোনা ওই গাছ থেকে কিছু আম পেড়ে তার বোনকে খেতে দিল। আপু, এই আম তো অনেক মিষ্টি আর রসালো, কিন্তু আপু এই আম খেয়ে আমরা কতদিন কাটাবো? আরে পাগলি, শুধু আম কেন, আমি তো তোমাকে সব সুস্বাদু জিনিস খাওয়াবো। তুমি যা চাও আমি তাই খাওয়াবো। এটা কি করে আপু? আরে পাগলি, তুই তো বলছিস যে এই আম অনেক মিষ্টি। আমি এই আমগুলোকে শহরে নিয়ে যাব, সেখানে বিক্রি করে যে টাকা হবে তা দিয়ে আমাদের সংসার চলবে। ওয়াও আপু, এটা তো অনেক ভালো আইডিয়া। আমিও তোমার সাথে শহরে যাব আম বিক্রি করতে। তুমি কিন্তু আমাকে নিষেধ করতে পারবে না, আমাকে সাথে নিয়ে যাবে। পরের দিন থেকে মোনা ও রানী দুই বোন মিলে গাছ থেকে আম পেড়ে শহরে নিয়ে গেল বিক্রি করার জন্য। তাদের আম ছিল খুবই মিষ্টি ও সুস্বাদু, এজন্য খুবই অল্প সময়ের মধ্যে সমস্ত আম বিক্রি হয়ে গেল। আর তারা ছিল খুবই দয়ালু। আম বিক্রি করে যে কয় টাকা হতো তার অধিকাংশ টাকাই অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে দান করে দিত। একদিন মোনা ও রানী দুইজনে বসে আম বিক্রি করছিল। সেখান দিয়ে উড়ে যাচ্ছিল একজন ভয়ঙ্কর পরী। ওই পরীর চোখ পড়ল মোনাদের রসালো আমের দিকে। সেই ভয়ঙ্কর পরী তাদের কাছে গেল ও বলল, আম কি টাটকা? আরে স্বাদ কেমন? মিষ্টি আছে তো? হ্যাঁ হ্যাঁ পরীজি, এই আম অনেক সুস্বাদু আর মিষ্টি। আচ্ছা, তাহলে সবগুলো আম আমাকে দিয়ে দে। যদি পচা হয় তাহলে দেখিস কি করি। ঠিক আছে পরীজি, আপনি সমস্ত আম নিয়ে যান। আমি খুব বেশি টাকা নেব না, অল্প কিছু দিলেই হবে। কি টাকা? তোরা আমার কাছ থেকে টাকা নিবি? এত বড় সাহস! তাড়াতাড়ি সব আম আমার ঝোলায় ভরে দে, নইলে তোদের দুইজনকে মেরে হাড্ডি কুটি ভেঙে দেবো। এ কথা বলে কালো ভয়ঙ্কর পরী মোনাদের কাছ থেকে সমস্ত আম ছিনিয়ে নিয়ে চলে গেল। মোনা ও রানী পরীর ভয়ে তাকে কিছুই বলল না। তারা মন খারাপ করে বাড়িতে ফিরে আসলো। আপু আপু, এটা কি হলো? আজকে তো আমাদের কাছে একটি টাকাও নেই, এখন আমরা কি খাবো? কি আর করার বোন, আজকে আমাদের আম খেয়ে কাটাতে হবে। কালকে আম বিক্রি করে আবার আমরা খাবার কিনে খাবো। ওদিকে কালো পরী বাসায় গিয়ে আম খেতে শুরু করলো। আম সুস্বাদু ও মিষ্টি হয় কালো পরী সমস্ত আম এক ঝটকার মধ্যে খেয়ে ফেললো। যখন সকাল হলো কালো পরীর শরীর এমনিতেই খারাপ হয়ে গেল। সে অনর্গল বমি করতে শুরু করলো। কালো পরী রেগে গেল আর বলল, আমার মনে হয় ওদের আম খেয়ে আজ আমার এই অবস্থা। আমি ওদের এমন শাস্তি দেব, সারা জীবন মনে রাখবে। এ কথা বলে কালো ভয়ঙ্কর পরী খুঁজতে খুঁজতে মোনাদের বাসায় পৌঁছে গেল। কালো পরীকে দেখে মোনা ও রানী খুবই ভয় পেয়ে গেল। কি হয়েছে পরীজি? এত সকাল সকাল আপনি আমাদের বাড়িতে?
এই মেয়ে, তুই আমাকে কাল কি আম দিয়েছিস? হ্যাঁ, সেগুলো খেয়ে আমার শরীরটা একেবারে অসুস্থ হয়ে গেছে। আজ আমি তোদের দুই বোনকে উচিত শিক্ষা দিতে এসেছি। পরিজি, আপনি এটা কি বলছেন? এই আম তো প্রতিদিনই আমি বাজারে বিক্রি করি, কই কেউ তো এরকম রিপোর্ট দেয় না। আমার মনে হয় আপনি অন্য কোথাও কোনো কেমিক্যাল যুক্ত জিনিস খেয়েছেন, এজন্য আপনার এই অবস্থা। কিন্তু ভয়ঙ্কর কালো পরী তাদের কোনো কথাই শুনল না। তার রাগ আরো বেড়ে গেল। যখনই কালো পরী তার জাদুর লাঠি ঘোরালো, সঙ্গে সঙ্গে মোনা অন্ধ হয়ে গেল। আরে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এটা কি করলেন আপনি? মোনার কান্নার আওয়াজ শুনে রানীও সেখানে পৌঁছে গেল। রানী বলল, এটা আপনি কি করলেন? আমার বোনকে অন্ধ করে দিলেন কেন? রানী যখনই ভয়ঙ্কর পরীকে ধাক্কা দিতে গেল, তখনই ওই পরী রানীকেও অন্ধ করে দিল। এটা কি করলেন পরিজি? আপনি আমাদের দুই বোনের সাথে এমন অন্যায় কেন করলেন? আমরা কি ক্ষতি করেছি আপনার? পরী খুবই খুশি হয়ে মনের আনন্দে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। সেদিন থেকে মোনা ও রানী একেবারে অন্ধ হয়ে গেল। তারা আর চোখে কিছু দেখতে পায় না। এজন্য তারা ফল পেড়ে বাজারেও বিক্রি করতে পারে না। দিন দিন তাদের শরীর খুবই অসুস্থ হয়ে গেল। আপু, খুবই ক্ষুধা পেয়েছে, আর তো নড়াচড়াই করতে পারছি না, মনে হয় মরেই যাব। রানী, তুই চিন্তা করিস না, আমি আছি না, তুই আমার হাত ধর। এভাবে ঘরে বসে থাকলে আমরা ক্ষুধায় মরে যাব। তারা দুই বোন চলতে চলতে উঁচু একটি পাহাড়ে পৌঁছে গেল। যখনই তারা পাহাড় থেকে পড়ে যাওয়ার অবস্থান হলো, ঠিক ওই সময় সেই দিক দিয়ে অতিবাহিত হচ্ছিল একজন পরী। সেই পরী তাদেরকে দেখে ফেললো। আমার মনে হয় এরা দুইজন চোখে দেখে না, এদেরকে সাহায্য করা উচিত, নইলে ওরা পড়ে যাবে। মোনা পরী তাদের সামনে আসলো আর তাদেরকে বাঁচালো। তারা বুঝতে পারলো না যে তাদের সাথে কি হলো। কে আপনি? তোমরা এই অবস্থায় কেন ঘর থেকে বের হয়েছো? আমি না দেখতে পেলে তো এক্ষুনি পাহাড় থেকে পড়ে যেতে। চলো আমার সাথে, আমি তোমাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসি। এরপর থেকে কখনো একা বের হবে না, ওকে? এরপরে মোনা কান্না করতে করতে পরীর কাছে সব দুঃখের কথা খুলে বলল। ও, তাহলে এই ঘটনা। আমি বুঝতে পেরেছি কে তোমাদের সাথে এমনটা করেছে। ওই ভয়ঙ্কর কালো পরী খুবই দুষ্ট, এই জন্য রানী পরী তাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল। এখনো সে শুধরায়নি। এরপর পরী তার জাদুর লাঠি ঘোরালো। সঙ্গে সঙ্গে মোনা ও রানীর চোখের দৃষ্টিও ফিরে আসলো। চোখের দৃষ্টি ফিরে পেয়ে তারা দুই বোন খুবই খুশি হলো ও আনন্দে নাচতে আরম্ভ করলো। মোনা ও রানী পরীকে সাথে করে তাদের বাড়িতে নিয়ে আসলো। পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে মোনাদের উঠানের গাছের আমের উপরে জাদু করলো। জাদুর লাঠি ঘোরানোর সঙ্গে সঙ্গে ওই আম গাছে অনেক বড় একটি আম প্রকট হলো। ওরে বাপরে বাপ, পরিজি, এত বড় আম তো আমি জীবনেও দেখিনি। মনে হচ্ছে এটা কোনো আমের ঘর। হ্যাঁ বাচ্চারা, এটা হলো আমের ঘর। এর ভিতরেই এখন থেকে তোমরা থাকবে। এই ঘরের মধ্যে তোমাদের কোনো জিনিসের কমতি হবে না। যখন যা চাইবে এই আমের ঘর তোমাদেরকে তাই দেবে। আরে দুষ্ট কালো পরী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যখন সে জানবে তোমরা এখানে বেঁচে আছো, ভালো আছো, তখন সে অবশ্যই আসবে। এরপরে ওই পরী সেখান থেকে চলে গেল। কিছুদিনের মধ্যেই কালো পরী তাদের সম্পর্কে সব জেনে গেল। কালো পরী তাদের দুই বোনকে কষ্ট দেওয়ার জন্য আবারও তাদের বাড়িতে চলে আসলো। কালো পরীকে দেখে জাদুর আমের ঘর বলে উঠলো, কালো পরী, তোর এত বড় স্পর্ধা, তুই আবারও এখানে এসেছিস? তুই ফিরে যা, নইলে আমি তোকে শেষ করে ফেলবো। তুই তো একটি সাধারণ আমের ঘর, তাও আমার সাথে এত শক্তি দেখাচ্ছিস? অপেক্ষা কর, তোকে আমি সারা জীবনের জন্য শেষ করে দেব। একথা বলে কালো পরী যখনই আমের ঘরের দিকে জাদু করতে লাগলো, সঙ্গে সঙ্গে জাদুর আমের ঘর তার মুখ থেকে আগুনের গোলা বের করলো আর কালো পরীর দিকে ছুঁড়ে মারলো। আগুনের লেলিহান শিখায় কালো পরীর শরীর একেবারে পুড়ে গেল। কালো পরী সেখানেই পুড়ে একেবারে ছাই হয়ে গেল। এভাবে দুষ্ট ভয়ঙ্কর কালো পরীর সমাপ্তি ঘটে গেল। এরপর থেকে মোনা ও রানী হাসি খুশিতে ওই আমের ঘরের মধ্যে জীবন কাটাতে লাগলো।
কোনো একটি গ্রামে সুরেশ নামে একজন কৃষক তার স্ত্রী সিদ্ধিকে নিয়ে বাস করত। সুরেশ ছিল একজন সাধারণ কৃষক। সে তার জমিতে যা কিছু উৎপন্ন করত তা দিয়ে সংসারের খরচ চালাতো। ওদিকে সিদ্ধি মানুষের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজ করত। অনেকদিন পরে সুরেশের স্ত্রী সিদ্ধি গর্ভবতী হয়েছে। যখন সিদ্ধির বাচ্চা হয় তখন হাসপাতালে গিয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে সিদ্ধি ইন্তেকাল করে। সুরেশের খুশি এখন চিন্তায় পরিবর্তন হয়ে গেল। স্ত্রীর মৃত্যুর পরে ছোট্ট মেয়েকে কে লালন পালন করবে, সেজন্য সুরেশ জুলেখা নামে একজন মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। কুসুম যখন ছোট ছিল তখন সুরেশ কাছ থেকে বারবার কুসুমের কাছে এসে কুসুমকে দেখাশোনা করত, তাকে আদর করত। এখন কুসুমের বয়স 10 বছর হয়ে গেছে। কাজের তাগিদে সুরেশ অধিকাংশ সময়ই শহরের বাইরে থাকত। সুযোগে জুলেখা কুসুমকে অনেক অত্যাচার করত, তাকে মারপিট করত। একদিন জুলেখা কুসুমকে বলল, ওই কুসুম, আমি বাজারে যাচ্ছি, এসে যেন দেখি গোটা বাড়ি পরিষ্কার হয়েছে। একটি ময়লা ও থালা বাড়ি যদি দেখি তাহলে তোকে মারতে মারতে অবস্থা খারাপ করে দেব। ঠিক আছে মা। একথা বলে জুলেখা বাজারে গেল। বাজারে গিয়ে ঘরের প্রয়োজনীয় সব জিনিস কিনলো। শেষে নিজের জন্য মেকআপ, লিপস্টিক আর স্নো কিনলো। জুলেখা যখন বাসায় পৌঁছলো সে দেখলো বাসার সবকিছু পরিষ্কার। পরিষ্কার বাড়ি দেখে জুলেখা অনেক খুশি হলো। কিছুক্ষণ পরে জুলেখা তার নিজের জন্য কেনা কসমেটিক বের করলো। কুসুম সবকিছু দেখে ফেললো। নিজের সৎ মায়ের এসব দেখে কুসুম অনেক খুশি হলো, কারণ ছোটবেলা থেকে ঠোঁটে লিপস্টিক লাগানো কুসুমের অনেক পছন্দ ছিল। সব জিনিস ড্রেসিং টেবিলের উপরে রেখে জুলেখা ঘুমিয়ে পড়ল। সুযোগ পেয়ে কুসুম লিপস্টিক বের করে আয়নার কাছে গেল আর সে ঠোঁটে ঘষতে লাগলো। এরপর সে মেকআপ করলো, কাজল লাগালো। সেজেগুজে সে খুব সুন্দর হয়ে পরিপাটি করলো। কিছুক্ষণ পরে যখন জুলেখা ঘুম থেকে উঠলো তখন কুসুমের মুখে এত সাজগোজ দেখে বলল, এই কুসুম, এত মেকআপ, লিপস্টিক, আইলাইনার, আইব্রু এসব কোত্থেকে লাগিয়ে এনেছিস? বল, সত্য করে বলবি। যদি মিথ্যে বলিস তাহলে মেরে তোর অবস্থা আমি খারাপ করে দেব। কুসুম কিছু বলতে না বলতে জুলেখার ড্রেসিং টেবিলের কাছে গিয়ে তার সবগুলো সাজার মেকআপ প্রোডাক্টস দেখতে লাগলো। দেখে জুলেখা বুঝে গেল যে কুসুম এই সব কিছু ইউজ করেছে। জুলেখা রেখে আগুন হয়ে গেল আর কুসুমকে অনেক পেটালো। মা, আমাকে মেরো না, আমার অনেক লাগছে। আমার কোথাও চোট লেগে যাবে, কেটে যাবে। যদি বাবা জিজ্ঞেস করে তখন তুমি কি উত্তর দেবে? আমি তো অনেক ছোট, আমাকে মেরো না। তোকে জানে মেরে ফেলতে চাই, কিন্তু যদি তোকে জানে মেরে ফেলি তাহলে বাড়ির কাজ করবে কে? এজন্য তোর জীবনটা শুধু বাঁচিয়ে রাখবো, কিন্তু মনে রাখিস একদিন না একদিন আমি তোকে অবশ্যই মেরে ফেলবো। কিছুক্ষণ পরে কুসুমের বাবা সুরেশ কাজ সেরে বাসায় ফিরল। বাবাকে দেখে কুসুম দৌড়ে তার বাবার কাছে গেল, তার বাবাকে জড়িয়ে ধরলো আর জোরে জোরে কান্না শুরু করে দিল। এসব দেখে জুলেখা ভয় পেয়ে গেল। জুলেখা মনে মনে ভাবলো যে কুসুম হয়তো তার বাবার কাছে সব কথা বলে দেবে। এই জন্য জুলেখা কুসুমের কাছে গেল আর বড় বড় চোখ করে কুসুমের দিকে তাকাতে শুরু করলো। ভয়ে ভয়ে কুসুম মনের কথা মনের মধ্যেই রেখে দিল, তার বাবাকে কিছুই বলল না। মামুনি, কুসুম, সোনা পাখি, কি হয়েছে তোমার? তুমি এত জোরে জোরে কান্না করছো কেন, বলো? কুসুম চুপচাপ রয়ে গেল। সে তার বাবাকে কিছুই বলল না। কিছুক্ষণ পরে সবাই মিলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন জুলেখা কোনো কাজে বাইরে গেল। এই সুযোগে কুসুম তার বাবাকে সব কথা বলে দিল। এরপরে সুরেশ জুলেখা বাড়িতে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জুলেখা তার সব জিনিস কিনে বাসায় ফিরল। তখন সুরেশ জুলেখাকে বলল, তুমি আমার মেয়েকে এত মেরেছো কেন? সামান্য তোমার লিপস্টিক, কাজল আর সোনা তো লাগিয়েছে, তাই না? তোমার সবকিছু কোথায় নষ্ট করে দিয়েছে, কোথায় শেষ করে দিয়েছে? আর যদি সবকিছু শেষও করে দেয় তাতে কি হয়েছে? সবকিছু তো তুমি আমার টাকায় কিনেছো, তাই না? আমি তো বিয়ে করেছি শুধু ওকে লালন পালন করার জন্য। তুমি ওকে এতটা মেরেছো যে ও মনে মনে ভয় পেয়ে গেছে। ও সবকিছু দেখে চমকে উঠছে। এই জন্য আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। তুমি দূর হয়ে যাও আমার কাছ থেকে। তোমার সঙ্গে থাকার কোনো মানে হয় না। আমি আমার মেয়েকে তোমার কাছে রাখবো না। এ কথা বলে কুসুমের বাবা জুলেখাকে বাড়ি থেকে বের করে দিল। জুলেখা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় কুসুম খুবই শান্তি পেল। কিছুক্ষণ পরে জোরে জোরে কান্না করতে করতে কুসুম তার বাবা সুরেশকে বলল, বাবা, আমার জন্য তোমার দ্বিতীয় বিয়েটাও টিকলো না। আমি তোমার ভালো বিয়ে না। আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হচ্ছে। বাবা, যদি আমি এই পৃথিবীতে না আসতাম তাহলেই ভালো হতো। মামুনি, এমনটা কেন বলছো? তুমি কি জানো কত বছর পরে তুমি এই ঘরে এসেছে? তুমি আসাতে আমি কত খুশি হয়েছি, কিন্তু এই খুশি আমার চিন্তায় চেঞ্জ হয়ে গেছে। আমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন এই পৃথিবীতে তুমি আর আমি একা হয়ে গেছি।
আমি জুলেখার প্রতি ভরসা করে বিয়ে করে এনেছিলাম যাতে ও তোমাকে লালন পালন করে, কিন্তু না, ও তো তোমাকে ভালোই বাসে না। মা আমার, কুসুম, তুমি আমার কাছে অনেক দামি, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এভাবেই দিন পার হতে লাগলো। আস্তে আস্তে কুসুম বড় হয়ে গেল। কুসুম এখন সেলাই করার কাজও শিখে গেছে। সে ছোট ছোট জিনিসকে সেলাই করতে পারতো। আর সময়ের সাথে সাথে কুসুম ভালো কাপড়ও সেলাই করা শিখে গেছে। সংসারে আর্থিক অনটন হওয়ার কারণে কুসুম কখনোই তার বাবার কাছে ভালো কোনো কাপড়ের আবদার করতো না। জমিতে উৎপন্ন হওয়া ভেন্ডি দিয়ে কুসুম খুবই সুন্দর করে একটি তার নিজের পরার জন্য গাউন তৈরি করলো। এরপর সেই গাউনটি পরে সে বাজারে গেল। গরিব হওয়ার কারণে কাপড় কিনতে না পারায় সে ঢেঁড়স দিয়ে ফ্রক তৈরি করে সেটা পরে বাজারে গেল। ঢেঁড়সের জামা পরতে দেখে কুসুমের বয়সী সব বাচ্চারাই কুসুমকে দেখে খুবই হাসতে লাগলো। পাশে দাঁড়ানো এক শহরের বাবু কুসুমের এই ট্যালেন্ট দেখে খুব খুশি হলো। সে কুসুমের কাছে আসলো আর বলল, আরে এই মেয়ে, তুমি কত সুন্দর ইউনিক ড্রেস তৈরি করেছো। এইসব বাচ্চারা তো কিচ্ছু বোঝে না, ছোট ছোট, এই জন্যই হাসছে। তোমার চিন্তা করার কোনো দরকার নেই। শহরে আমার নিজের একটি কাপড়ের অনেক বড় বিজনেস আছে, তাই আমি চাই সেখানে গিয়ে তুমি তোমার মন মতো বিভিন্ন রকম স্টাইলের গাউন তৈরি করবে। তুমি শহরে গিয়ে তোমার ট্যালেন্ট অনুযায়ী ইউনিক ইউনিক ডিজাইনের ফ্রক তৈরি করবে। তুমি কি যাবে আমার সঙ্গে? রাজি আছো? শহরের বাবুর কথা শুনে কুসুম একটি শান্তির নিঃশ্বাস ফেললো আর বলল, বাবা আমাকে শহরে যেতে দেবে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু আপনি বাবার সঙ্গে কথা বলে দেখতে পারেন। যদি বাবা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু শর্ত আছে। আমি আমার বাবাকে আমার সাথে রাখতে চাই, যেন বাবার কোনো টেনশন না হয়। আর আপনি আপনার অফিসে আমার বাবাকে একটি কাজ দিয়েন, ঠিক আছে? শহরের বাবু কুসুমের কথা শুনে অনেক খুশি হলো। এরপর সে কুসুমের সঙ্গে তার বাসায় গেল আর সুরেশের সঙ্গেও কথাবার্তা বলল। এত ভালো একটা অফার শোনার পরে কুসুমের বাবা অনেক খুশি হয়ে গেল। এরপর কুসুম ও সুরেশ দুইজন মিলে শহরের বাবুর সঙ্গে শহরে পৌঁছে গেল। পর তার ড্রেস ডিজাইনারের দোকানে কাজ করতে শুরু করলো। সময়ের সাথে সাথে কুসুম ও সুরেশ দুইজন মিলে খুবই ভালো ভালো কাজ করতে লাগলো। তাদের পরিশ্রম ও কাজ দেখে সাহেব অত্যন্ত খুশি হলো। যত দিন যায় তার মালিকের দোকান বেশি ভালো চলতে শুরু করে আর তার কাছে ভালো ভালো অর্ডারও আসতে শুরু হয়ে যায়। এসব দেখে শহরের বাবু কুসুমের বেতনকে বাড়িয়ে দেয়, সুরেশকেও অনেক টাকা দিয়ে দেয়। এসব দেখে সুরেশ অনেক খুশি হলো। কুসুমও খুবই খুশি ছিল। কিছুদিনের মধ্যেই তারা অনেক টাকার মালিক হয়ে যায় আর শহরেই তাদের বাড়ি বানিয়ে ফেলে। আস্তে আস্তে সে সব রকম কাজ শিখে ফেলে আর নিজের কাজ নিজের ঘরেই করতে শুরু করে। যখন কুসুমের সৎমা জুলেখা এই কথা জানতে পারলো যে কুসুম ও তার বাবা সুরেশ অনেক ধনী হয়ে গেছে, তখন ক্ষমা চাইতে তাদের কাছে আসলো। কুসুম, মামনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ দয়া করে তোমাদের এখানে আমাকে থাকতে দাও। হ্যাঁ বেয়াদব মহিলা, তোকে এখানে কে ডেকেছে? হ্যাঁ, তুই এখান থেকে বাড়া, তাড়াতাড়ি চলে যা। আমার মেয়ে কতটা ছোট ছিল আর তুই আমার মেয়েকে এতটা মেরেছিস যে আমার মেয়ে এখন পর্যন্ত সেই ভয় দূর করতে পারেনি মন থেকে। বের হয়ে যা, এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। যদি চুপচাপ বাড়ি থেকে বের হয়ে না যাস তাহলে আমি তোর এমন অবস্থা করব যা তুই জীবনেও কল্পনা করতে পারিসনি। তুমি তোমার রাগকে এক সাইডে রাখো, রেখে তুমি আমাকে গ্রহণ করো। আমি সব সময় তোমার মেয়েকে সাহায্য করব, সব সময় ওর ভালো চাইবো, ওর খেদমত করব। আমি আর আমার বাবা একজন আরেকজনের জন্য যথেষ্ট। তোমার মতো অহংকারী আর অত্যাচারী মহিলার কোনো দরকার নেই। যাও, এখান থেকে বেরিয়ে যাও। এভাবেই কুসুম ও সুরেশ জুলেখাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর কুসুম তার বাবার সঙ্গে তার বাড়িতে থাকতে আরম্ভ করে। কুসুম নিজেই নিজের ব্যবসা শুরু করে। ব্যবসায় কুসুম অনেক লাভবান হয়। বিভিন্ন জায়গা থেকে তার কাছে অর্ডার আসতে শুরু হলো, যার কারণে অল্প দিনের মধ্যেই কুসুম অনেক টাকার মালিক হয়ে যায়। এখন আর কুসুম ও তার বাবার কাছে কোনো জিনিসেরই কমতি নেই। এখন কুসুম তার বাবা সুরেশের সঙ্গে শহরে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো আর তার বিজনেস সামাল দিতে লাগলো।